দুর্নীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ণ করার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। আজিজ সাহেব না, শুধু তার পরিবার সহ তাদের সবার বিরুদ্ধে একটা ভিসা রেস্ট্রিকশন বলেন বা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞা শুরু এবং এটাই বার্তা যে আমরা কাজ যতই করি না কেন, আমরা যে সিদ্ধান্ত দিয়েছি দুর্নীতির ব্যাপারে, মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে একচুল নড়ি নাই এবং সেটাই প্রমাণিত। এবং অবশেষে ভিসা নিষেধাজ্ঞা খেলো আমাদের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেব। তিনি অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। তার বিরুদ্ধে আল জাজিরা একটা রিপোর্ট হয়েছিল, সেই রিপোর্টে তুলপাড় সৃষ্টি হয়ে গেছিল। সেই রিপোর্টের তথ্য বিশ্লেষণ করেই তার উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। দর্শক, একদম বাস্তব নিউজ, সত্য নিউজ, তাজা নিউজ। নিষেধাজ্ঞা তিনি খেয়েছেন, তিনি না, তার পরিবার সুদ্ধা খেয়েছেন। চলুন একটা আলোচনা শুনবো, সেখান থেকে আমরা কনফার্ম হয়ে যাব। আমার এই মুহূর্তের প্রসঙ্গ সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেবকে নিয়ে। আজিজ সাহেবের বিরুদ্ধে সম্প্রতি যুক্তরাষ্ট্র, আজিজ সাহেব না, শুধু তার পরিবার সহ তাদের সবার বিরুদ্ধে একটা ভিসা রেস্ট্রিকশন বলেন বা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে তিনি এবং তার পরিবারের কোনো সদস্য আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। এবং এটার একটা ব্যাড ইম্প্যাক্ট হলো যুক্তরাষ্ট্রের সাথে যারা মিত্র রাষ্ট্র, তারাও ন্যাচারালি তাদের উপরে এই এমবার্গো চলে আসবে, এটাই স্বাভাবিক। এখানে দুটি বিষয় আমি আনবো যে কি কি বিষয় উল্লেখ করে তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দিল এবং সেই নিষেধাজ্ঞার মাধ্যমে কি বার্তা দিল আমেরিকা। জেনারেল আজিজ সম্পর্কে যে অভিযোগগুলো আছে সেটা হলো, এক নম্বর হলো দুর্নীতির সাথে সম্পৃক্ত তার অভিযোগে সেটা আনছে, এই নিষেধাজ্ঞা দিছে। এবং সেগুলো অনেকগুলো বিষয়ে উল্লেখ করা হয়েছে। যেমন বলছে, প্রতিবেদনটা বলছে, জেনারেল আজিজের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করতে ভূমিকা রেখেছে। তিনি তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহি এড়াতে কাজ করেছেন। অর্থাৎ তার ভাইয়েরা যে অপকর্ম করছে সেটার জন্য যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হইতো কিংবা জবাবদিহি করা হইতো, সেটাকেও এড়ানোর ব্যাপারে উনি যথেষ্ট সহায়তা করেছেন, কাজ করেছেন। আবার এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। মানে এটা থামানোর জন্য, এই জবাবদিহি এড়ানোর জন্য যা যা দুর্নীতি করা প্রয়োজন সেগুলোও করেছেন। শুধু তাই না, সামরিক চুক্তির বিষয়ে জেনারেল আজিজের ভাইয়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছিল এবং তার ব্যক্তিগত স্বার্থে সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেছিলেন। এইগুলা মোটামুটি অভিযোগ আমেরিকার। এবং সে কারণে ফিনিশিংয়ে বলছে, আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো। এখানে অনেকগুলো বিষয় আছে। এখানে বিষয়টা হচ্ছে যে কী বার্তা দিল। বাংলাদেশে নির্বাচন হয়ে গেছে, নির্বাচনে বিএনপি যায়নি এবং নির্বাচনটা কেমন হয়েছে আমরা সবাই জানি, এটা কোনো গ্রহণযোগ্য না, গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন হয় নাই এবং আমেরিকা এই নির্বাচনকে স্বীকৃতি দেয় নাই। তাহলে কি বার্তা দিচ্ছে এর ভিতর দিয়ে? তারা বলেছে, সম্প্রতি লু এসে ঘুরে গেছেন, তিনি বলেছেন পিছনে তাকাবো না, সামনে যাব। এটাকে লুফে নিল আওয়ামী লীগের ঘরানার মানুষ। বিভিন্ন টকশোতে তারা বলেছে সব ভুলে গেছে, কাজ করবে তারা, বাংলাদেশের সাথে তারা কাজ করবে ইত্যাদি ইত্যাদি। এবং নির্বাচনটাকে তারা নির্বাচনে কোনো প্রশ্ন নাই, ঠিকই তো বলছে। তারা বলছে পিছনে তাকাবো না, সামনে। এর মানে হলো পিছনের সিদ্ধান্ত তো অপরিবর্তিত। পিছনে যে বিষয়টা নির্বাচনকে কেন্দ্র করে যে সিদ্ধান্ত দেওয়া, সেটা তো দিয়েছেই তারা, যে নির্বাচন যদি তার অবাধ সুষ্ঠু না হয় তাহলে তারা ভিসা রেস্ট্রিকশনের আওতায় আনবে। এবং নির্বাচনের আগে বলে নাই যে, আমেরিকা একবারও বলে নাই যে নির্বাচনের আগে বলে নাই যে এই সরকার যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন না করে তাহলে এই সরকারের সাথে ডিপ্লোম্যাটিক কিংবা রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করবে কিংবা আন্তর্জাতিকভাবে যে সমস্ত কর্মকাণ্ডের সাথে বাংলাদেশ সম্পৃক্ততা আছে সেগুলা করবে না, এমন কথা বলেনি। তারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চেয়েছে এবং না দিলে, নির্বাচন না করলে, অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক অংশগ্রহণমূলক নির্বাচন না করলে যেটা হবে ভিসা রেস্ট্রিকশন। এবং জেনারেল আজিজ তার একজন ভিকটিম, তার দুর্নীতির যে খতিয়ান
তাতে মনে হয় যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার ক্ষেত্রেও তার একটা রোল ছিল। পিছনে যা বলেছি তা চলমান আছে, মানে আমেরিকার যে বক্তব্যটা সেটা যদি ব্যাখ্যা করি, তারা বলছে পিছনে নিয়ে তাকাবো না, অর্থাৎ পিছনে যা করে বলেছি সেটা চলমান আছে, আর চলমান আছে বিধায় কিন্তু আজিজ সাহেবের উপরে নিষেধাজ্ঞা। আমার ধারণা নিষেধাজ্ঞা তো আরও অনেক আগে দিয়ে দিছে, কিন্তু যেহেতু এটাকে যাচ্ছে তাইভাবে আমেরিকা নিষেধাজ্ঞাকে অবহেলা করে এবং সে কারণে বোধ হয় দে হ্যাভ মেড ইট পাবলিক, তারা জনগণকে জানাচ্ছে। কারণ জনগণের জানা গেলে একটা স্বীকৃত দুর্নীতিবাজ বলে মনে হয়। এই কারণে, কারণ আমেরিকায় যখন কোনো বাংলাদেশিকে হত্যা করা হয়, ইনজাস্টিস করা হয়, তখন কিন্তু আমরা এখানে গভীরভাবে সমালোচনা করি, তীব্র নিন্দাও করি। অর্থাৎ তো ওখানকার অনেক ঘটনাই আমরা এখানে যখন বলি, সুতরাং আমাদের দুর্নীতির বিষয়ে তারা যখন বলে সেটাকে আমরা মাথায় নিয়ে ভাবতে হবে যে হ্যাঁ, এটা সঠিক। এবং শুধু তাই না, তার এই যে আজিজের উপরে যে সাহেবের উপরে বা তার পরিবারের উপরে যে এম্বার্গো আছে, আমি নিশ্চিত করে বলতে পারি এই দেশের 70 থেকে 80% মানুষ এতে খুশি হয়েছে। যদি বলেন কি তাদের লাভ কি, তাদের কোনো লাভ নাই। তারা জানে তারা দুর্নীতিবাজ, কোনো বিচার হচ্ছে না, এইটুকু যে হয়েছে তাতে একটা স্বস্তির নিঃশ্বাস তারা ফেলছে। এবং এই যে 70-80% লোক খুশি হয়েছে, এবং কোনো দেশের উপরে যদি অন্য একটা দেশের 70-80% লোক খুশি থাকে, তাহলে তাদের অনেক কর্মকাণ্ড চালিয়ে নিতে সহজ হয়, যেটা আমেরিকা যেভাবে পারে অনেক দেশই সেটা করতে পারে না। অনেক দেশ শুধু সরকারের সাথে যোগাযোগ করেই কর্মকাণ্ড করে, কিন্তু আমেরিকার এখানে এটা হলো অ্যাডভান্টেজ, কারণ সেটা তারা যেটা করতেছে সেটা জনগণ খুশি হচ্ছে। অর্থাৎ দুর্নীতিবাজদের বিরুদ্ধে জনগণ কিছু করতে পারতেছে না, তবু তো তারা কিছু একটা করলো। এবং এটা দিয়ে আরও স্মরণ করাই দিল যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যে এই সরকার করেনি, সেটা স্মরণ করেই দিল এই আজিজ সাহেব এবং তার পরিবারের উপরে নিষেধাজ্ঞা জারি করে। এবং শুধু তাই না, নির্বাচনের আগে কিন্তু বাংলাদেশে যাদের প্রতিশ্রুতি গ্রহণযোগ্য সেটা খুব ইম্পর্টেন্ট। তাতে ক্ষমতাসীন দল যখন নির্বাচন করে তিনি নির্বাচনী ইশতেহার দিয়েছিলেন। বিএনপি সেও নির্বাচনী ইশতেহার দিয়েছিল। বিএনপি নির্বাচনী ইশতেহার কী ছিল? যে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া নির্বাচনে যাবে না। দ্যাট ওয়াজ দেয়ার ডিক্লারেশন, এবং তারা নির্বাচনে যায়নি। সুতরাং তারা তাদের নির্বাচনকে কেন্দ্র করে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা রক্ষা করেছে। উল্টো দিকে আমেরিকা, তারা বলেছিল অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচন যদি না হয় তাহলে তারা ভিসা রেস্ট্রিকশন অব্যাহত রাখবে এবং ভিসা নিষেধাজ্ঞা দিবে। তারাও তাদের প্রতিশ্রুতি রাখা শুরু করেছে, হয়তো আরও অনেক দিয়ে দিছে, আমরা হয়তো জানি না, পর্যায়ক্রমে তারা প্রকাশ করবে। আমরা অনুমান করতে পারি কারা কারা পেতে পারে। প্রকাশ করলে রক্ষা নাই, কারণ তখন হবে যে সোশ্যাল মিডিয়ায় অবাঞ্ছিত কথা বলে। তাই আমরা আজিজ সাহেবটা পেয়েছি বলে এটা নিয়ে আলোচনা করি। উল্টা দিকে ক্ষমতাসীন দল নির্বাচনী ইশতেহার দিয়েছিল, টোটালটা ভুয়া, ফলস, ভিত্তিহীন, মিথ্যা। বলেছিল দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশন নেবে, কোনো অ্যাকশন নেয়নি। পার্লামেন্টে ব্যারিস্টার সুমন সাহেব চিৎকার করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলে। আমার কাছে মনে হয় সেটা এখন এই মুহূর্তে মনে হয় সুমন সাহেব যতই বলুক না কেন, সরকারের সাথে গায়ে লাগে না। বরং যে দুর্নীতিবাজদের তালিকা সুমন সাহেব প্রকাশ করতেছে, তারা হয়তো গিয়ে দেখা যাবে মানে ক্ষমতাসীনদের প্রধান নির্বাহীর পায়ের উপরে গিয়ে পড়বে, আমাকে রক্ষা করুন। এবং অতীতে যাদেরকে মন্ত্রিত্ব দিছিল, এখন দেয় নাই, তারাও দুর্নীতিবাজ, তাদের উপরে দুদকের খড়গ ঘুরতেছে। সুতরাং যে যত দুর্নীতির আলাপ করুক, এতে প্রধানমন্ত্রীর যিনি ক্ষমতাসীন, তাদের ক্ষমতা পাকাপোক্ত হয়। এই কারণে যে তারাই তো দুর্নীতিবাজ, এবং তারা গিয়ে তার পায়ের উপরে পড়ে থাকবে যে আমরা এই অপরাধ করেছি। সুতরাং আমার কাছে মনে হয় যে একমাত্র নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি আওয়ামী লীগ দিয়েছিল, সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বা সামনেও করবে এই আওয়ামী লীগ, এই বা ক্ষমতাসীন। সুতরাং সে কারণেই আমার কাছে মনে হয় যে এই নিষেধাজ্ঞা শুরু, এবং এটাই বার্তা যে আমরা কাজ যতই করি না কেন, আমরা যে সিদ্ধান্ত দিয়েছি দুর্নীতির ব্যাপারে, মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে, একচুল নড়ি নাই, এবং সেটাই প্রমাণিত। এবং সে কারণে আজকে আজিজ সাহেবের উপরে নিষেধাজ্ঞা এসেছে। সামনে হয়তো আমরা একে একে অনেক মানুষের, অনেক ব্যক্তির নাম পাব যারা ভিসা রেস্ট্রিকশনের আওতায় চলে আসছেন কিংবা আসবেন। সুতরাং প্রতিশ্রুতি রক্ষা তারা করছে, বিএনপি করেছে। একমাত্র প্রতিশ্রুতি ভঙ্গকারী দলটাই হলো ক্ষমতাসীন। কোনো দুর্নীতিবাজের কোনো বিরুদ্ধে কোনো স্টেপ তারা নিচ্ছে না, টাকা পাচারকারী কোনো বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না। আমেরিকার তদন্তটাও যেহেতু বাংলাদেশের সবার মানুষের কথা, সেটা জাস্টিফাইড। তার বিরুদ্ধে অভিযোগগুলো কি কি?
জেনারেল আজিজের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করতে ভূমিকা রেখেছে। অর্থাৎ আপনি প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশ্বাস ক্ষুণ্ণ করার জন্য যা করা দরকার সেটা তিনি করেছেন। 2 নম্বরে আসেন, তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহিতা এড়ানোর জন্য কাজ করেছেন, এবং এই এড়ানোর জন্য কাজ করতে গিয়ে যা যা দুর্নীতি করা দরকার ছিল তিনি তাই করেছেন। এবং এটার জন্য অন্যতম হইল সরকারকে ক্ষমতা রাখার ক্ষেত্রে সহযোগিতা করেছে, ভূমিকা পালন করেছে। তারপরে এখানেই শেষ নয়, সামরিক চুক্তির বিষয়ে আজিজ তার ভাইয়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছিল এবং তার ব্যক্তিগত স্বার্থে সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেছিলেন। এগুলো তার কিন্তু অভিযোগ। এবং ফিনিশিং এ যেটা বলছে যুক্তরাষ্ট্র আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো। অর্থাৎ এই কথাগুলো আমেরিকা কিন্তু নির্বাচনের আগে বলেছে যে আমরা এদেশে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য, অংশমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন দেখতে চাই। যদি এটা ব্যাহত হয় তাহলে ভিসা রেস্ট্রিকশনের আওতায় আনবে, এবং কাদেরকে আনবে? যারা এটা সহায়তা করবে। তো আজিজের বিরুদ্ধে যে বক্তব্যগুলো আসছে সেটা বুঝাই গেল যে বাংলাদেশের গণতন্ত্র নষ্ট করার ব্যাপারে, বাংলাদেশের প্রতিষ্ঠান নষ্ট করার ব্যাপারে, বিশেষ করে তার পরিবারের তার দুর্নীতিবাজ ভাইদেরকে রক্ষা করার ব্যাপারে যা যা করা দরকার সবই করেছেন। তার পাশাপাশি তিনি সহযোগিতা করছেন সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য। তো যেখানে সরকারকে টিকিয়ে রাখার জন্য এটা এক ধরনের দুর্নীতি, কারণ গণতন্ত্র বঞ্চিত করতে হয়, নির্বাচনের প্রকৃত নির্বাচন না করতে দিয়ে রাখতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, আজিজ সাহেব একজন ব্যক্তি, উনি এখন রিটায়ার্ড, এটাকে বলা হয় সার্ভিসে যখন তাকেন অনেক কিছু থাকলে না হলে চৈত মেশা কুদ্দু, তার কোনো রোল বাংলাদেশে এখনো নাই। কিন্তু আমেরিকা বার্তাটা কি দিল? এখন কিন্তু ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত উনি এবং ওনার পরিবার। উনি দেশের মানুষের কাছে একটা নোংরা দুর্নীতিবাদ মানুষ হিসেবে আইডেন্টিফাইড হইলেন। কিন্তু এখানে শেষ নয়, আমেরিকা এখানে বার্তা কি দিল সেটা ইম্পর্টেন্ট। বার্তাটা হইলো এই, আমেরিকা বলেছে সম্প্রতি লুয়েসে, আমরা পিছনে তাকাবো না, সামনের দিকে তাকাবো। এটার বার্তাটা কি? এই সরকারি লোকেরা টকশোতে দেখে এটাকে ক্যাশ করে, পিছনে তাকাবো না মানে নির্বাচন মেনে গেছে। নো, পিছনে তাকাবো না মানে হচ্ছে যে সিদ্ধান্ত দিয়ে দিছি পিছনের ঘটনা নিয়ে, ওটা আর তাকানোর দরকার নাই, পরিবর্তন হবে না। আমরা বলেছিলাম নির্বাচন যদি সঠিকভাবে না করে, যদি হয় তাহলে যা করার আমরা করব, তাই পিছনে তাকানোর প্রয়োজন নাই, আমরা সামনে যাব। কারণ পিছনেরটার ব্যাপারে তো কাজ চলতে থাকবে। যার একটা প্রমাণ হলো জেনারেল আজিজের বিরুদ্ধে এই যে নিষেধাজ্ঞা বলেছিল। দেখেন 2021 সালে এই প্রসঙ্গটা আসলো, আল জাজিরা রিপোর্ট করলো ঠিকই, কিন্তু দেখেন আল জাজিরা যা যা বললো তার ভাইদের সাথে তার যেই মানে কি বলে তাদের নাম পরিবর্তন করা, তারপরে সামরিক ওই কন্ট্রাক্ট গুলো, চুক্তিগুলোর ব্যাপারে সহযোগিতা করা, ঠিক সেই বিষয়গুলোকেই কিন্তু এন্ডোর্স করলো এই ম্যাথিলা। এটার মানে হচ্ছে যে আল জাজিরা বিভাগ আমাদেরকে সতর্ক করছিল। কিন্তু আমরা এমন ক্ষমতা লোভী যে আমার ক্ষমতায় থাকতে হলে যে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করতে হয় ধ্বংস করে ক্ষমতায় ছিলাম, তাই আমরা আজিজ সাহেবকে কিছু বলতে পারিনি। আর একটা কথা বলি, এই যে পিছনে তাকাবো না আমেরিকা বলতেছে, আর তার মানে আওয়ামী লীগের লোকজন বলে পিছনে তাকাবো না মানে নির্বাচন মেনে নিছে। নো, পিছনে তাকাবো না মানে আওয়ামী লীগ, আমেরিকা কি কখনো বলেছিল যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন যদি না হয় তাইলে আমরা তার সাথে কূটনৈতিক, রাজনৈতিক সমস্ত সম্পর্ক ছিন্ন করব? এইটা বলছিল? বলেনি। বলছিল যে আমরা ভিসা নিষেধাজ্ঞা দিব, রাজনৈতিক কূটনৈতিক কর্মকাণ্ড করবই। এবং এখনো আমেরিকাকে আমরা তো ওয়াচ করি, ইনক্লুডিং গভর্নমেন্ট। আমি যদি সরকার হইতাম, আর যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে ওবায়দুল সাহেব কথা বলে, বাংলাদেশে ঢুকতে দেয় কেন তাকে? বুলশিট, মুখরোচক আলোচনা। পিছনে যা বলেছি, এবং এই আমেরিকা এটা দিয়ে প্রমাণ করলো কি, এই বার্তাটা কি দিল, যে পিছনে যা বলেছি সেটা চলমান আছে। তারই বহিঃপ্রকাশ হলো আজিজ সাহেবের উপরে ভিসা নিষেধাজ্ঞা। আরো বহু সাহেব হয়তো দিয়ে দিছে, আমরা অনুমানও করতে পারি কারা পাইতে পারে। নাম বললে রক্ষা নাই। এখন আজিজ সাহেবের নাম বলতে পারি কেন? এটা ইট হ্যাজ বিকাম পাবলিক বাই স্টেট ডিপার্টমেন্ট অফ আমেরিকা, এই কারণে আমরা এখন বলতে পারতেছি। শুধু তাই নয়, এই এমবার্গোতে কি হয়েছে, কি বার্তা দিল? দেশের 70 থেকে 80% মানুষ খুশি হয়েছে, এবং তাতে কিন্তু কোনো লাভ নাই তাদের। কিন্তু খুশি হয়েছে কেন? যে দেশটাকে লুটে পুটে দুর্নীতি বা আশ্রয় নিয়ে দেশটাকে ধ্বংস করেছো, তাই সাধারণ মানুষ খুশি।
এই এমবার্গোতে, কারণ আমরা কিছু করতে পারি না। আবার সাধারণ মানুষ যদি খুশি থাকে তাহলে অন্য কোনো রাষ্ট্রের এখানে কাজ করতে সুবিধা হয়, যার জন্য আপনি আমেরিকার বিরুদ্ধে কিছু করা যাচ্ছে না। বাংলাদেশের সরকারের সাথে বহু দেশ কাজ করে সরকারের সাথে, কিন্তু আমেরিকা ডিপ্লোম্যাটিক্যালি সরকারের সাথেও কাজ করতেছে, আবার জনগণের মনের খোরাকটাও দিয়ে সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। এবং যতজন রেস্ট্রিকশন দিবে দেশের সাধারণ মানুষ খুশি হবে, কারণ দেশের সাধারণ লোকের 1 লাখ 2 লাখ টাকা করে ব্যাংকে রাখার টাকাগুলোকে লুটে পুটে আপনারা নিয়ে গেছেন এবং বহাল তবিয়তে আছেন। আর একটা বিষয় হলো, এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে প্রমাণ আবার সরকারকে স্মরণ করাই দিল যে তুমি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করনি, এটা আবার স্মরণ করে দিল। পাশাপাশি নির্বাচনের থাকলো এখনো, হ্যাঁ আবার ঝুলে থাকলো, মানে ওনার মাপ নাই। তুমি কাজ করতে আমার সাথে বাধ্য, মানে ডিপ্লোম্যাটিক এবং রাজনৈতিক কাজ করতে তারা তো শুদ্ধ ভাষায় বলে, আর আমি বলতেছি আমেরিকার সাথে কাজ করতে বাধ্য, নো অপশন। এখন আসেন, বাংলাদেশে নির্বাচনের আগে আমরা 3টা গ্রুপের খুব প্রতিশ্রুতি পেয়েছিলাম। একটা হলো বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি। বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি কি ছিল? যে তত্ত্বাবধায়ক অধীনের সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না। তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে, নির্বাচনে যায়নি। আচ্ছা, আমেরিকা কি বলছিল? অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচন যদি না হয় তাহলে আমরা ভিসা নিষেধাজ্ঞা দিব। সেটাও তারা দেওয়া শুরু করছে। ওটাও ছিল তাদের নির্বাচনকে কেন্দ্র করে প্রতিশ্রুতি, রক্ষা করছে। রক্ষা করে নাই আওয়ামী লীগ। তারা বলেছিল আমরা দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিব, আমরা দুর্নীতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বো, আমরা ব্যাংকের সংস্কার করবো, ইত্যাদি ইত্যাদি। সমানে ব্যাংকগুলোকে মার্চ করাই দিচ্ছে, একটার সাথে আরেকটা মিলাই দিচ্ছে ব্যাংকের দুর্নীতি লুকিয়ে রাখার জন্য। পাশাপাশি একটা দুর্নীতিবাজের বিরুদ্ধে কোনো বিচার করে নাই, কোনো স্টেপ নেয় নাই। ইভেন পার্লামেন্টে সুমন সাহেব আমি দেখি দুর্নীতি নিয়ে অনেক কথা বলেন। দুর্নীতি নিয়ে কথা হলে আপনার লাভ কি? আমার কাছে এখন মনে হয় লাভ একটা আছে, সে দুর্নীতি নিয়ে কথা বলবে, আর যাদের বিরুদ্ধে বলে তারা প্রধান নির্বাহীর পায়ের কাছে গিয়ে হুমড়ি খেয়ে পড়বে, আমাদের রক্ষা করুন, এবং এতে তার ক্ষমতা পাকাপোক্ত হবে। আমার কাছে এর বাইরে আর কিছুই মনে হয় না। কেননা পার্লামেন্টে যখন সুমন সাহেব দুর্নীতির কথা বলে, যেটা আমরা 3 বছর যাবত করে আসছি, তারপরে কোনো স্টেপ নেয় না, তার মানে হচ্ছে সমস্ত দুর্নীতিবাজের তালিকা একে একে প্রকাশ করবে সুমন সাহেব XYZ, আর ওই সব লোকগুলা গিয়া প্রধান নির্বাহীর পায়ের কাছে পড়বে। এটাই বোধহয় একমাত্র প্ল্যান। এই আমার কাছে মনে হয় এই ভিসা রেস্ট্রিকশন দিয়ে এগুলো হলো টোটাল বার্তা। অনেক ধন্যবাদ। দ্বিতীয় আরেকটি বিষয়, এই যে সমসাময়িক ব্যাটারি চালিত অটোরিকশা হঠাৎ করে কেন বন্ধ করা হলো, তারপরে রিক্সা চালকরা যেভাবে রাস্তায় ক্ষুব্ধ হলো, তারপরে আবার ঘোষণা করা হলো না চলবে। তো কেনই হঠাৎ করে বন্ধ, কেনই আবার মানে চালু করার ঘোষণা, এর মধ্য দিয়ে কি প্রমাণ হয়? এর ভিতর দিয়ে অনেকগুলো বার্তা আছে। আমার কাছে মনে হয় 2টো বার্তা তো খুবই গুরুত্বপূর্ণ এখানে। আপনি যদি লক্ষ্য করেন, এটা দেখবেন 2021 সালে কিন্তু প্রায় 40 লাখ ইজি বাইক এবং অটো রিক্সা নিয়ে চলে, 40 লাখ রাফলি। এটা জরিপ কোথাকার আমরা জানি না, পত্রিকায় আছে। তার উপরে একটা হাইকোর্ট জাজমেন্ট দিয়েছিল 2021 সালে, কি যে এগুলা চলতে পারবে না। তো 2021 সালের পর 2024-এর আজকে থেকে 4 দিন আগে পর্যন্ত চলছে। তার মানে কি, হু কেয়ারস? হাইকোর্টের এই রায়টাকে কেয়ার করে কে? কারণ হলো হাইকোর্ট আদেশ দিয়ে বসে থাকে, এটা এক্সিকিউট করার জন্য নির্বাহী বিভাগের কাছে আসে, আর নির্বাহী বিভাগের কাছে যখন আসে, এটা লাস্ট ইউনিট হলো মাঠে ট্রাফিক পুলিশ বা পুলিশ। এখন প্রশ্ন হচ্ছে বন্ধ হয়নি কেন? বন্ধ হয়নি এই কারণে, না মানলে কি হবে? এবং এই 40 লাখ অটোরিকশা কেন চললো, কিভাবে চলতে পারলো হাইকোর্টের আদেশ ছাড়াও, মানে নিষেধ থাকা সত্ত্বেও? এটা আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে মোটা আজিজ তিনি খেয়ে গেছেন বিষয় নিষেধাজ্ঞা। তিনি না, তার পরিবার, তার পরিবারের উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার পরিবার যত বড়ই হোক না কেন, নেক্সট প্রজন্ম, নেক্সট যে জেনারেশন আসবে, তারাও এই ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়ে যাবে। এখন তার নাম ঘোষণা করা হয়েছে, সামনে কার নাম ঘোষণা হয় সেটা এখন দেখার বিষয়।